অবিরাম বৃষ্টির কবলে পড়েছে দেশ। বিভিন্ন জায়গায় তলিয়ে গেছে জনপদ। রেকর্ড বৃষ্টিতে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধে অন্তত 11টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে অন্তত 25টি গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে সাতক্ষীরার নিম্নাঞ্চল। কক্সবাজারের টেকনাফ, নোয়াখালীর পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। ফেনীতে রাত থেকে বৃষ্টি কিছুটা কমেছে, তবে এখনও মুহুরী নদীর পানি বিপদসীমার 85 সেন্টিমিটার ওপরে বইছে। পানির চাপে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধে অন্তত 11টি স্থানে ভাঙনে অন্তত 25টি গ্রাম প্লাবিত হয়েছে। ফেনীর 2 উপজেলায় প্রস্তুত করা হয়েছে আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রোল রুম। বন্যা কবলিতদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে শুকনা খাবার সরবরাহ করা হচ্ছে। তবে এখনও শহরের অনেক স্থানে পানি জমে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। এদিকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সাতক্ষীরার নিম্নাঞ্চল। এতে সুপেয় পানি সহ নানা সমস্যায় পড়েছেন হাজারো পরিবার। নোয়াখালীতে টানা বৃষ্টিতে অনেক সড়ক তলিয়ে গেছে, তবে বৃষ্টিপাত কমে যাওয়ায় সাথে সাথে কক্সবাজার টেকনাফের তলিয়ে যাওয়া গ্রামের পানি নামতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপের বিষয়ে আজ ওয়াশিংটন ঢাকা বৈঠকের কথা রয়েছে। এ নিয়ে মঙ্গলবার অর্থ উপদেষ্টা জানান, আলোচনার মাধ্যমে শুল্ক আরোপের বিষয়টি নতুন করে মূল্যায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে বিশ্বের নানা দেশ থেকে আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন। তারই অংশ হিসেবে দেশটিতে বাংলাদেশি পণ্যের শুল্ক ধরা হয়েছিল 37%, যা পরবর্তী 3 মাসের জন্য স্থগিত রাখে মার্কিন প্রশাসন। এখন আবারও 1 আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের জন্য 35% শুল্ক নির্ধারণের কথা বলছেন ট্রাম্প। অর্থ উপদেষ্টা মনে করেন, আলোচনার মাধ্যমে এ শুল্ক আরও কমানো সম্ভব। এখন ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন। 6 তারিখ বোধহয় একটা মিটিং হয়েছে, মোটামুটি কিন্তু ভালো বিষয় আছে। যদি যাই হোক, আমরা সেটার প্রেক্ষিতে আমাদের আমরা আমাদের যে মেজাজগুলি আছে এগুলো আমরা নেব ফিরে আসার পরে। একই প্রত্যাশা বাণিজ্য সচিবেরও। তিনি জানান, দেশটি থেকে বাংলাদেশের আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। তা কার্যকর হলে কমে আসবে বাণিজ্য ঘাটতি। আজকে যে ডকুমেন্ট পেয়েছি তাতে যা ছাড় চেয়েছে তারা, সেগুলো আমরা অবশ্য আগেই প্রমিস করেছি এবং সেগুলোর উপরে এমনিতেও আমাদের ডিউটি খুব কম। কাজে আমরা আলাপ আলোচনা করে কিছু ছাড় তো দিতে সম্মত হতেই হবে। 1 মাস রেখে আজকে ডকুমেন্ট হ্যান্ড ওভার করা হয়েছে এবং নেগোসিয়েশনের ডেট দেওয়া হয়েছে। ডেটটা তাদের পক্ষ থেকেই দেওয়া হয়েছে, তার মানে নেগোসিয়েশনের দরজা খোলা রয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিবও জানিয়েছেন, শুল্ক বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের আলোচনা চলমান আছে। বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল এখন যুক্তরাষ্ট্রে আছেন। এই মুহূর্তে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি মাত্র $5 বিলিয়ন। দায়িত্বশীলরা বলছেন, শিগগিরই এ ঘাটতি আরও কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। মার্কিন শুল্ক বাংলাদেশের রপ্তানিতে কী প্রভাব ফেলবে তা নির্ভর করছে ভারত ও চীন সহ প্রতিযোগী দেশগুলোতে ট্রাম্প কী হারে শুল্ক বসান তার উপর। রপ্তানিকারক ও বিশ্লেষকরা বলছেন, বাড়তি শুল্কের কারণে ছোট হয়ে আসবে বাজার, বাড়বে প্রতিযোগিতা। বিশ্লেষকদের মতে, বাজার সুবিধা পেতে বাংলাদেশ কী কী শর্তে রাজি হচ্ছে তাও প্রকাশ্যে আসা দরকার। একক দেশ হিসেবে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। তাই দেশটিতে বাংলাদেশি পোশাকের ওপর আরও বাড়তি 35% শুল্ক আরোপ হলে তা রপ্তানিকে চ্যালেঞ্জের মুখে ফেলবে, তাতে সন্দেহ নেই। তবে ব্যবসায়ীরা মনে করেন, যদি ভারত, চীন সহ প্রতিযোগী দেশগুলোর শুল্ক এক হারে হয়, তাতে পরিস্থিতি সামাল দেয়া সহজ হবে। যদি চায়না এবং ভারতের ডিউটি যদি আমাদের কাছাকাছি হয়, তাহলে আমাদের জন্য খুব বেশি পরিমাণ চ্যালেঞ্জের জায়গা নাই। কিন্তু তাদের ডিউটি যদি আমাদের থেকে অনেকাংশে কমে আসে, তাহলে সেটা তখন ভিন্নভাবে দেখতে হবে। কিন্তু আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের জন্য এটি একটি সমস্যা সৃষ্টি করবে। বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্কের কারণে দেশটিতে বাড়বে পণ্যের দাম, আর এতে শঙ্কা আছে বাজার সংকুচিত হওয়ার। এমনিতেই চায়না এবং ভিয়েতনামের ট্রেড এবং বিজনেস কস্ট লো, প্রোডাক্টিভিটি হাই বাংলাদেশের তুলনায়। সুতরাং তারা যে পরিমাণ কস্ট ইনক্রিজ অ্যাবজর্ব করতে পারবে, বাংলাদেশের গার্মেন্ট সেক্টর সেই লেভেলে অ্যাবজর্ব করতে পারবে না। আমার মনে হয় এটাতে চিন্তিত হওয়ার বেশ কারণ আছে। তবে এখনই সব শেষ হয়ে যায়নি। যুক্তরাষ্ট্রের বাজারে কম শুল্ক দিয়ে ঢুকতে চায়, কিন্তু এটার জন্য যে কোনো রকম শর্ত গ্রহণ করাটাও কি আমাদের জন্য ভালো হবে কিনা, সেটা কিন্তু আমাদেরকে
মাথায় রাখতে হবে। এটার সঙ্গে অন্য কোনো সামরিক চুক্তির প্রতিবিধান আছে কিনা, অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা, এগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু এই দর কষাকষি থেকে আমাদের সুবিধা পাওয়ার কিন্তু কোনো ভালো আশা করা যাবে না। উদ্যোক্তারা বলছেন, এমনিতেই প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকে 15 থেকে 17% শুল্ক দিতে হয় যুক্তরাষ্ট্রের বাজারে। এর সঙ্গে বাড়তি 35% শুল্ক যোগ হলে শুল্ক দাঁড়াবে 50%-এর বেশি। এতে অনেক রপ্তানিকারক ঝরে পড়ার ঝুঁকি তৈরি হবে। বিশেষ করে যারা বেশি ইউএস ডিপেন্ডেন্ট তাদের উপরে চাপটা অনেক বেশি পড়বে। বাংলাদেশের কাছ থেকে একজন আমেরিকান ব্যবসাটা নিয়ে যাবে, যদি আমাদের ডিউটি বেশি থাকে, আমরা হয়তো তাহলে আরেকজনের কাছ থেকে একটা ব্যবসা নিয়ে আসার চেষ্টা করবো। তো সামগ্রিকভাবে এখানে একটা রিঅ্যালাইনমেন্ট অফ সাপ্লাই সাইড তৈরি হবে। ব্যবসায়ীরা বলছেন, ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারি যতটা না বাণিজ্যিক, তার চেয়ে বেশি রাজনৈতিক ফায়দার। আর তাই দর কষাকষিতে আমলাদের পাশাপাশি ব্যবসায়ী ও বাণিজ্য বিশ্লেষকদেরও রাখার পরামর্শ তাদের। রেসিপ্রোকাল ট্যারিফ এটা আসলে কোনো অঙ্ক মেনে হয়নি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ, চীন, পাকিস্তানের ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম কি কাজে আসবে বা এর ধরন কি হবে তা পরিষ্কার নন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আলাপ আলোচনার জন্য যে কোনো ফোরামে হতে পারে, তবে তা ভূরাজনীতিকে মাথায় রেখে করার কথা বললেন তারা। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, এটা কোনো জোট নয়, ফলে এ নিয়ে জল্পনা কল্পনার কিছু নেই। 19 জুন চীনের কুনমিংয়ে চীন, বাংলাদেশ, পাকিস্তান ত্রিপক্ষীয় উপপররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে 3 দেশের একটি প্ল্যাটফর্ম গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 21 জুন এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দেয়। পররাষ্ট্র উপদেষ্টা এই ফোরাম নিয়ে আলোচনাকে খুবই প্রাথমিক পর্যায়ের বললেও পাকিস্তানের পত্রপত্রিকা লাগাতার একে সার্কের বিকল্প উল্লেখ করে সংবাদ প্রকাশ করে চলেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এ ধরনের ফোরামের কার্যকারিতা কি তা স্পষ্ট নয়। এর আগে সার্ক বা বিমস্টেক হয়েছে, তাতে আঞ্চলিক সহযোগিতা গতি পায়নি বলেই মত তাদের। কুনমিং থেকে 1999 সালে কুনমিং ইনিশিয়েটিভ ছিল, পরবর্তী যেটা BCIM হয়েছে। 13 সালে এসে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। এখানে 4 দেশে অভ্যন্তরীণভাবে BBIN করলাম, সেটাও কার্যকর হয়নি। সার্ক ছিল, সেটাও কার্যকর হয়নি। বিমস্টেক আছে, সেটাও খুব যে বেশি গতি পেয়েছে সেটাও বলা যায় না। তাহলে এই ধরনের চর্চা আমাদের এখানে যে খুব বেশি জায়গা করতে পারে বা খুব বেশি কার্যকর হয় সেটা কিন্তু আমরা দেখছি না। আর এছাড়াও এখানে কমনালিটির জায়গাটা কোথায়, যেমন ধরেন চীনের সাথে বাইলেটারাল সম্পর্ক আছে পাকিস্তানের, ভালো সম্পর্ক, বাংলাদেশের সাথেও চীনের ভালো সম্পর্ক আছে। এখন নূতন এই সম্পর্কের মধ্যে নূতন মূল্য সংযোজন কি হবে, এটা তো আমি ঠিক বুঝতে পারছি না এখন। বড় যে জিনিসটা দেখা দরকার সেটা হলো উদ্দেশ্যটা কি। মানে আমি কি অর্থনৈতিক সহযোগিতার উদ্দেশ্য করছি, না আমি কি একটা তহবিল করছি কিনা, না আমি কি হিউম্যানিটেরিয়ান ডিজাস্টারের কারণে করছি, না আমি কি টেকনোলজি ট্রান্সফারের কারণে করছি, উদ্দেশ্যটা দেখা দরকার। অবশ্য পররাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, এটা কোনো জোট নয়, এমনকি এই ফোরামকে সার্কের বিকল্প ভাবারও কোনো কারণ নেই। কারণ এটা কখনোই সার্কের বিকল্প হিসেবে আমার তার কাছে মনে হয়নি কখনোই। আর এটা হচ্ছে একেবারেই একটা প্রাথমিক কতগুলো বিষয় নিয়ে কোঅপারেশনের ক্ষেত্রে কথাবার্তা হয়েছে, কিন্তু জোট কোনো অবস্থাতেই না। সার্ক নিজেও কিন্তু কোনো জোট না। তৃতীয় কোনো দেশকে লক্ষ্যবস্তু বানানো এই ফোরামের উদ্দেশ্য নয় বলেও দাবি করেন পররাষ্ট্র উপদেষ্টা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে বিএনপির ত্যাগ ও অবদান ছিল যথেষ্ট। দলটির দাবি, নেতাকর্মী সমর্থক মিলিয়ে জুলাইয়ে বিএনপি শহীদ 734 জন। জুলাইয়ের সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে আহত ও শহীদ পরিবারের স্বজনরা। তাদের প্রশ্ন, 1 বছরেও জুলাই গণহত্যার বিচার কেন দৃশ্যমান হলো না? জুলাই আকাঙ্ক্ষা পূরণে দলমত নির্বিশেষে সবাইকে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান আহত ও শহীদ স্বজনদের। জুলাই অভ্যুত্থান, বন্দুকের সামনে ছাত্র জনতা, মিছিল স্লোগানের ঐতিহাসিক অধ্যায়, যেন আল মাহমুদের কবিতার মতো এ মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের। যে আন্দোলনে ব্যাপক অংশগ্রহণ ছিল বিএনপিরও, দলটির তথ্য অনুযায়ী বিএনপির নেতাকর্মী সমর্থক শহীদ হন 423 জন, আর ছাত্রদল যুবদল সহ অঙ্গ সংগঠন মিলিয়ে সেই সংখ্যা 734। জুলাইয়ে শহীদ বিএনপির সমর্থক ইঞ্জিনিয়ার শাহরিয়ারের 1.5 বছরের এই বাচ্চার সময় কাটে বাবার ছবি দেখে।
বাবার এই স্থির ছবি যদি শুনতে পেত এই ডাক, হয়তো ডুকরে কেঁদে উঠত। বাবা শব্দটা এখানেই যেন এক আকাশ দুঃখের, কষ্টের, ভীষণ শূন্যতার। মায়ের চোখেও জলে ভেজা জুলাইয়ের রক্তক্ষরণ, বুকে অনিশ্চিত জীবনের দীর্ঘশ্বাস। আমি খাবার দিব, সন্ধ্যার নাস্তাটা দিব, ওই টাইমে ও বলে কি যে না আমি এসে খাবো, আমি আধা ঘন্টার ভিতরে বাসায় ব্যাক করব, এটা বলে বের হয়। গুলি লাগে মিরপুর 2 কিডনি হাসপাতালের সামনে। ওই সময়টা যে কেমন হচ্ছিল এটা আসলে ব্যাখ্যা করে বোঝানোর মতো না। তখন আমার একটাই মনে হচ্ছিল যে ও বাঁচবে না, আমি এখন তাহলে এই ছেলে নিয়ে কিভাবে লাইফ পার করব। এখন আমার তো আর সুখের সংসার ফেরত আসবে না, আমার বাচ্চার মুখের বাবা ডাকা তো আর ফেরত আসবে না, কিন্তু বিচারটা যদি হয়। বিএনপি সমর্থক জুলাই আহত তরুণ নাদিমের এই উদাস চাহনির ক্যানভাসে শুধুই ফেলে আসা স্মৃতি, যে জুলাই কেড়ে নিয়েছে তার খেলাধুলা আর দুরন্তপনা। গুলিবিদ্ধ, ব্যথাকাতর পায়ের ভার আর বহন করতে পারছেন না নাদিম। নিজের চাওয়া পাওয়ার আর কিছুই নেই এই তরুণের, একটাই দাবি, রক্তের দামে পাওয়া জুলাইয়ের আকাঙ্ক্ষা যেন পূরণ হয়। স্নাইপার থেকে গুলি করে রাস্তায় হুইয়া, ওই টাইমে আমার পায়ে গুলি লাগে। আমাদের মনে করেন দাবি ছিল একটাই যৌক্তিক দাবি, যে স্বৈরাচারের পতন হোক, দেশটা সুন্দর হোক। এখনও তো ঠিক আছে, দেশ ওরকম হয় নাই, যেরকম আমরা চাইছিলাম ওরকম হয় নাই। জনগণকে ঠিক আছে এরকম না ঠগায়া জনগণের স্বার্থে ঠিক আছে সরকার কাজ করুক, এটুকুই চাওয়া। সমাজ থেকে বৈষম্য দূর করতে শোষণ নিপীড়ন বন্ধে জুলাই চেতনা বহমান থাকবে প্রতি ক্ষেত্রে, এমন প্রত্যাশা আহত ও শহীদ পরিবারের স্বজনদের। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের টেক্সাসের পর এবার পার্শ্ববর্তী নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে আকস্মিক বন্যার ঘটনা ঘটেছে। হঠাৎ শুরু হওয়া বন্যায় অনেককে ভেসে যেতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। এতেও হতাহত ও ক্ষয়ক্ষতির শঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে বাড়িঘর ভেসে যাওয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে টেক্সাসে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 109। নিখোঁজ রয়েছেন অনেকে। নিখোঁজদের সন্ধানে ক্ষীণ আশা নিয়ে এখনও অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। এদিকে পরপর এমন আকস্মিক বন্যায় আবহাওয়া সংস্থার বাজেট কাটছাঁটের কারণে সতর্কতা ব্যবস্থা দুর্বল হয়েছে বলে সমালোচনা চলছে। বিতর্ক উঠছে, এত উন্নত রাষ্ট্র আবহাওয়া বিভাগ কেন বন্যার আগাম সতর্কতা দিতে ব্যর্থ হলো। দোষারোপ করা হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।